নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। এই বার্তা এখন সারা দেশে রটে গেছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মনোনয়নপত্র বৈধ নয়, অবৈধ, অতএব বাতিল করা হোক, এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন ওই কেন্দ্রে দুই নির্দল প্রার্থী। তাদের অভিযোগ, নমিনেশন পেপারে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে এফিডেভিট দিয়েছেন যে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা লম্বিত নেই, যদিও সত্যিটা তা নয়। মমতার বিরুদ্ধে অসম, ত্রিপুরা, এমনকি পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক রাজ্যে ফৌজদারি মামলা চালু আছে। অভিযোগকারীরা রীতিমতো এফিডেভিট দিয়ে ৬০-৬২ পাতা জুড়ে সেসব মামলার বিস্তারিত বিবরণ দিয়ে অভিযোগ দায়ের করেছেন নির্বাচন কমিশনের কাছে। যদিও সেই অভিযোগে নির্বাচন কমিশন সাড়া দেয়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নমিনেশন পেপার গৃহীত হয়েছে স্ক্রুটিনিতে। এই ঘটনায় আমার মনে দুটি প্রশ্ন উঠেছে। এক, মমতা বন্দ্যোপাধ্যায় বহু বছর, মানে ধরতে গেলে কয়েক দশক ধরে তিনি নির্বাচন লড়ছেন। নমিনেশন পেপারে যে তথ্য গোপন করা আইন বিরুদ্ধ, কিংবা ভুল তথ্য বা মিথ্যে তথ্য দেওয়াটা আইন বিরুদ্ধ, এটা তিনি বা তার মন্ত্রী, শান্ত্রী, সেনাপতিরা যারা এই পেপার তৈরি করেছে তারা জানতেন না, এটাও হতেই পারে না। তিনি ভালোভাবেই জানেন এই মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে কমিশন তার নমিনেশন বাতিল করে দিতে পারে। তবু তিনি এই ঝুঁকি নিলেন। প্রশ্ন ওঠে, কেন নিলেন ঝুঁকি? আমার মনে দ্বিতীয় প্রশ্ন, এখন না হয় নির্বাচন কমিশন তার নমিনেশন পেপার বাতিল করলো না, অ্যাকসেপ্ট করে নিল, কিন্তু এরপর ভোটে যদি তিনি হেরে যান তাহলে তো সমস্যা চোখে বুকে গেল। কিন্তু মাঝে মধ্যে অসম্ভব ঘটনাও তো ঘটে পৃথিবীতে, সেরকমই কিছু ঘটল এবং তিনি জিতে গেলেন ভবানীপুর কেন্দ্রে। তখন কি মিথ্যে এফিডেভিট দেওয়ার দায়ে আদালতে কেউ মামলা করলে তার সদস্যপদ চলে যাবে? যাবে কি? আমি আইনজীবী নই, তবে রাজনীতি নিয়ে নাড়াচাড়া করি বলে এই ব্যাপারে কিছু জানি এবং সেই জানাটা শেয়ার করব আপনাদের সঙ্গে। প্রথমে ১ নম্বর প্রশ্ন, আইন কানুন সব জেনেও মমতা দেবী কেন বেবাক ঝুট ডিক্লারেশন দিলেন একেবারে এফিডেভিট করে? এর একাধিক কারণ আছে বলে আমার মনে হয়েছে। প্রথমত, তিনি ভেবেছিলেন ইলেকশন কমিশনের সঙ্গে তার যে এখন মধুর সম্পর্ক, সেই সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছে যে এমন একটা লোফা বল পেলে জ্ঞানেশ কুমার তাকে সপাটে মেরে একেবারে মাঠের বাইরে বার করে দেবেন, মানে নির্বাচনী দৌড় থেকে বাতিল করে দেবেন, এইটা ভেবেছিলেন। আর সেটা করলে পশ্চিমবঙ্গে আগুন জ্বালাতে আর দেরি হবে না। যে আগুনটা এতদিন কষ্ট করেও জ্বালাতে পারছেন না, সেটা একেবারে প্রবল বেগে জ্বলে উঠবে। এতদিন অনেক চেষ্টা করেও কমিশনের বিরুদ্ধে লড়াইটাকে মনের মতো জায়গায় নিয়ে যেতে পারছিলেন না মমতা। সুপ্রিম কোর্টও একেবারে বেঁকে বসেছে। হাত পা ভাঙার নাটক, সেগুলো পুরনো হয়ে গেছে, পাবলিক খাবে না, এইসব ৭-৫ ভেবে এই প্ল্যান। যদি কমিশন বাতিল করে তার মনোনয়নপত্র, অনেকে বলছেন এবং বড় বড় ইউটিউবার আমার কলকাতার, তারা বলছেন তার মনোনয়নপত্র বাতিল হয়ে যেতে পারে, বাতিল হয়ে যেতে পারে। এসব কথার কোনো মানে নেই। মারে মমতা তো চাইছে বাতিল হয়ে যাক। আর জ্ঞানেশ কুমার মমতার উপরে দয়া দেখিয়ে এটা করেননি। জ্ঞানেশ কুমার খুব বড় খেলোয়াড়। জ্ঞানেশ কুমার কত ছোট খেলোয়াড় বাবার কেউ যেন না ভাবেন। দেখা যাক, যদি কমিশন বাতিল করতো তার মনোনয়নপত্র, তাহলে সাথে সাথেই তিনি বলতেন কি, দেখেছো, মানে মমতা বলতেন যে দেখেছো আমার প্রার্থীপদ কেড়ে নিয়েছে, আমার ভোটাধিকার কেড়ে নিয়েছে, এবার আমার প্রার্থীপদ কেড়ে নিল এই বিজেপির দালাল কমিশনার। আমার বিশ্বাস কমিশন মমতার পাতা ফাঁদে
পা না দিয়ে নিজে বাঁচলো, রাজ্যটাকেও বাঁচালো। মমতার প্ল্যান ছিল তার নমিনেশন বাতিল হবে, এই নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়বেন প্রচারে, ডিভিডেন্ড তুলবেন এই ঘটনা থেকে, মেজরিটি পেয়ে গেলে পর একজন পদত্যাগ করবে, সেই সিটে দাঁড়ালে আর তো হারের গল্প নেই, তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু তার নমিনেশন নিয়ে যখন কেউ কোনো আপত্তি করলো না, তখন এলো প্ল্যানের পরের অংশটা, নিয়ে আসা হলো সফর শেখ ও মুমতাজ আলী নামে দুজনকে। বলে দেওয়ার দরকার পড়ে না যে এই দুজন ধর্মে মুসলিম, এরা কোনো পরিচিত রাজনীতিবিদও নন। কোত্থেকে এলেন দুজন? যেভাবে মমতার বিরুদ্ধে চালু থাকা ফৌজদারি মামলাগুলোর ইতিহাস ভূগোল ঘেঁটে এরা 60-70 পাতার এফিডেভিট তৈরি করেছেন, সেটা রীতিমতো অবাক করার মতো ব্যাপার। কেউ কি ভেবে দেখেছেন এত খাটাখাটুনি আর খরচপত্তর করে এদের কি লাভ? এরা তো ভোটে জিতবেন না, দ্বিতীয় স্থানেও নেই, তৃতীয় স্থানেও নেই। আমি কোনো লাভ কিন্তু খুঁজে পাইনি। আপনারা পেলে কমেন্ট করে জানাবেন। আমার মতে এদের লাভটা কি? এরা তাহলে এসব করলেন কেন? কারণ এদের দিয়ে এগুলো করানো হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এদের ব্যবহার করেছে স্বয়ং তৃণমূল কংগ্রেস দল, আর কেউ নয়। বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ যখন বিষয়টা নিয়ে রা কাড়ল না যে মমতা ওই যে লিখেছেন তার বিরুদ্ধে কোনো মামলা নেই, এটা তো মিথ্যে এফিডেভিট, এটা নিয়ে যখন কেউ রা কাড়ল না, হয়তো কোনো দলের নজরেও পড়েনি ব্যাপারটা প্রথমে, তখন তাদের নজরে আনার জন্য মামলার রেডি রেকনার নিয়ে উপস্থিত হলেন এই দুই অভিযোগকারী। যদি মিথ্যে এফিডেভিট দাখিলের অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি নিয়ে হল্লা করা যায়, আর সেই হল্লায় জ্ঞানেশ কুমার যদি ভুলটা করে ফেলেন, কিন্তু জ্ঞানেশ কুমার আরও পাকা খেলোয়াড়। এখানে আর একটা জিনিস লক্ষ্য করার মতো, দুই অভিযোগকারী মুসলিম। কেন? কারণ আছে। এর ফলে শুধু রাজ্যে নয়, সারা ভারতে দেখানো যেত দুটো ব্যাপার। এক, দেখো হে, সারা দেশে মমতার তো দুর্নাম, দুধেল গাই, সরি মুসলিমদের সংরক্ষক হিসেবে। তাই যদি হবে, এই প্রতিযোগীদের দেখো একবার, দেখো এরা হচ্ছে মুসলিম হয়ে এরা মমতাকে ভোটে দাঁড় করানোর বিরুদ্ধে গেল। সব অপপ্রচার। বলা যেত মমতা যদি মুসলমানদের এত আপনজন, তাহলে এই দুই মুসলমান তার বিরুদ্ধে কেন? আবার এটা দেখিয়ে কিছু হিন্দুর মাথায় আবার একথাও ঢুকিয়ে দেয়া যেত, আহারে বেচারা মমতা, এত করে ওদের মন পেল না, সব নিমক হারাম, এই দুর্দিনে আমরা ছাড়া আর কে আছে মানুষটার? বললে যদি কিছু ভোট আসতো, একটা সহানুভূতির হাওয়া তো হিন্দুদের মধ্যে বয়ে যেত, এটা নিশ্চিন্ত। দেখুন না কেন এখন পর্যন্ত সিপিএমের 2011 সালের কথা ভাবুন, সিপিএমের জন্যে সিপিএমের লোকে দুর্ছাই করতো কীরকম, আর এখন আবার সিপিএমের জন্যও অনেকের কত মাঝে মাঝে দুঃখ হয়। আবার দেখুন এই যে সিরাজউদ্দৌলা, যতদিন তিনি একেবারে নবাব ছিলেন, তার অত্যাচারে লোকজন, মেয়েরা রাস্তাঘাটে বেরোতে পারত না, কিন্তু যেই তিনি মারা গেলেন, তাকে মেরে ফেলা হলো, ক্ষমতার থেকে চলে গেলেন, এখন দেখুন সিরাজউদ্দৌলা নিয়ে কত নাটক চলছে। শুনতে পেলাম শুধু জ্ঞানেশ কুমার নন, পুরো ঘটনা বিজেপির রাডারেও ধরা পড়ে গিয়েছিল। বিজেপি বুঝেছিল শহীদ হওয়ার নাটক করছেন মুখ্যমন্ত্রী, আর তক্ষুনি সিদ্ধান্ত নিয়েছে বিজেপি, ওনাকে শহীদ হতে দেয়া যাবে না। এই শহীদ হওয়ার নাটককে উপেক্ষা করতে হবে, নইলে সারা রাজ্য জুড়ে কেঁদে বেড়াবেন মুখ্যমন্ত্রী, সহানুভূতির ঢেউ তুলবেন। এবার দ্বিতীয় প্রশ্নের প্রসঙ্গটিতে আসে, যদি ভবানীপুরে কোনো ক্রমে জিতে যান মমতা ব্যানার্জি, তাহলে কি হবে? দেখুন, ভারতের নির্বাচনী আইন এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের ভিত্তিতে এই প্রশ্নের উত্তর কি হতে পারে দেখা যাক। এই প্রসঙ্গে আসার আগে দেখা যাক অভিযোগ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার কেন মনোনয়নপত্র বাতিল করেননি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই মনোনয়নপত্র বাতিল না করার প্রধান কারণ কি জানেন? কারণ হলো রিটার্নিং অফিসারের ক্ষমতার সীমাবদ্ধতা। জনপ্রতিনিধিত্ব আইন 1951, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951 এর 36 নম্বর ধারা অনুযায়ী
মনোনয়নপত্র স্ক্রুটিনি বা পরীক্ষা করা হয়। এখন 36/2 ধারা অনুযায়ী রিটার্নিং অফিসার একটি সামারি এনকোয়ারি বা সংক্ষিপ্ত তদন্ত করতে পারেন, কিন্তু হলফনামায় এফিডেভিটে দেওয়া তথ্যের সত্যতা যাচাই করার জন্য তিনি কোনো দীর্ঘ বিচার প্রক্রিয়া বা ট্রায়াল চালাতে পারেন না। বুঝলেন? সুপ্রিম কোর্টের সেটা চালাতে পারেননি বলেই ওই পরিস্থিতিতে যেটা বলেছেন মমতা দেবী সেইটা গ্রহণ করা ছাড়া তাদের সামনে কোনো রাস্তা ছিল না, নেইও। সুপ্রিম কোর্টের একটা মামলার কথা বলি। সুপ্রিম কোর্টে রিসার্জেন্স ইন্ডিয়া বনাম নির্বাচন কমিশন 2013 সালের মামলা। সেই মামলার রায় অনুযায়ী যদি কোনো প্রার্থী হলফনামার সব কটি কলাম পূরণ করেন, উনি তো লিখে দিয়েছেন কোনো মামলা নেই, নট অ্যাপ্লিকেবল মানে খালি তো রাখেননি, সব কলাম পূরণ করেছেন, এবং কোনো জায়গা ফাঁকা যদি না রাখে কেউ, তবে রিটার্নিং অফিসার সেই মনোনয়নপত্র গ্রহণ করতে বাধ্য। তার তথ্যের সত্যতা নিয়ে বিরোধ থাকলে তা স্ক্রুটিনির স্তরে ফয়সালা করার জায়গা নেই, কারণ সেখানে প্রমাণের অভাব থাকে, সময়ের অভাব থাকে। এছাড়া আছে যান্ত্রিক ত্রুটি বনাম মৌলিক ত্রুটি। যদি হলফনামায় সই না থাকে বা স্ট্যাম্প পেপারে ভুল থাকে, সাবস্ট্যান্সিয়াল ক্যারেক্টারের ত্রুটি এটা, তবেই মনোনয়নপত্র বাতিল হতে পারে। কিন্তু তথ্য গোপন বা ভুল তথ্য প্রদানের অভিযোগ প্রমাণিত হওয়ার জন্য বিশদ সাক্ষ্য প্রমাণ বিচার তদন্তের প্রয়োজন হয়, যা স্ক্রুটিনির স্বল্প সময়ে সম্ভব নয়। তাই রিটার্নিং অফিসার এই ধরনের বিতর্কিত অভিযোগের ক্ষেত্রে মনোনয়নপত্র বাতিল না করে তা গ্রহণ করেন এবং অভিযোগকারীদের আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ দেন। তারা সেটা যায় ভোটের পর। নির্বাচন কমিশন সূত্রের খবর, মমতা ব্যানার্জির নমিনেশনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে কমিশন রিটার্নিং অফিসার তাদের দিল্লি অফিসে বিষয়টি জানানো হয়। সিইসি জ্ঞানেশ কুমারের দৃষ্টিও আকর্ষণ করা হয়, কারণ জ্ঞানেশ কুমারের সাথে তো আমাদের মমতা দেবীর একটা অত্যন্ত মধুর সম্পর্ক আছে, তো সেই জন্যে জ্ঞানেশ কুমারকে জানিয়ে দেওয়া হয়। জ্ঞানেশ কুমার মমতার চাল ধরতে কিন্তু বেশি সময় নেননি। তিনি সঙ্গে সঙ্গেই নমিনেশন পেপার অ্যাকসেপ্ট করতে বলেন, কারণ সেটা নিয়মও বটে। জ্ঞানেশ কুমার কোনো দয়া দেখাননি। এভাবে মমতার এই মহাধুরন্ধর চাল বানচাল হয়ে গেল। এখন তাকে ইচ্ছা না থাকলেও লড়াইতে নামতে হবে, পালাবার পথ নাই। তাহলে পালালে পুরো দল ভোটের আগে মুখ থুবড়ে পড়বে। এরপর নির্বাচন তো আসবে, 29 এপ্রিল নির্বাচন হলো সেটা। আমার দৃঢ় বিশ্বাস ভবানীপুরের শুভেন্দুর জয়ের সম্ভাবনা 60% থেকে 70%। মমতার জয়ের সম্ভাবনা 30 থেকে 40। তবু অসম্ভব ব্যাপারও তো ঘটে পৃথিবীতে। তেমনই কিছু হয়ে ধরুন জিতে গেলেন মমতা, তখন কি মিথ্যে এফিডেভিট দেওয়ার দায়ে মমতার নির্বাচনের এই জয় বাতিল হয়ে যেতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজব এবার। নির্বাচনে জয়ী হওয়ার পর কোনো পরাজিত প্রার্থী বা সংশ্লিষ্ট কেন্দ্রের কোনো ভোটার, ভবানীপুর কেন্দ্রের যে কোনো সাধারণ ভোটার হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করতে পারেন। তথ্য গোপনের অভিযোগে নির্বাচন বাতিল হওয়ার জোরালো আইনি সম্ভাবনা আছে এই ক্ষেত্রে, এবং সেটার সম্ভাবনা এই কেসে প্রবলতর। জনপ্রতিনিধিত্ব আইন 1951 101/D/4 ধারা, এই ধারা অনুযায়ী যদি প্রমাণের মাধ্যমে প্রমাণ করা যায় যে প্রার্থী নির্বাচনী আইন বা নিয়ম লঙ্ঘন করেছেন, কী রকম লঙ্ঘন, যেমন ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য গোপন করে থাকলে, তবে আদালত সেই নির্বাচনকে বাতিল ও শূন্য ঘোষণা করতে পারে, অর্থাৎ পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে পারে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে দ্বিতীয় স্থানে যে আছেন তাকে নির্বাচনে জয়ী ঘোষণা করতে পারে। এছাড়া একই আইনের ধারা 123/2 অনুযায়ী তথ্য গোপন করাকে
আনডিউ ইনফ্লুয়েন্স বা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখা হয়, যা একটি করাপ্ট প্র্যাকটিস বা দুর্নীতিমূলক আচরণ হিসেবে ধরতে হবে। এই ব্যাপারে সুপ্রিম কোর্টের একাধিক গুরুত্বপূর্ণ রায় রয়েছে। দুটো রায়ের কথা বলছি এখানে। কৃষ্ণমূর্তি বনাম শিবকুমার 2015 সালের সুপ্রিম কোর্টের রায়। এই ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে যে প্রার্থীর ফৌজদারি ইতিহাস মানে ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস সম্পর্কে জানার অধিকার ভোটারের একটি মৌলিক অধিকার। যদি কোনো প্রার্থী ইচ্ছাকৃতভাবে, খেয়াল করবেন কথাটা, যদি কোনো প্রার্থী ইচ্ছাকৃতভাবে তার বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার তথ্য গোপন করেন, তবে তা ভোটারদের স্বাধীন মতামতকে প্রভাবিত করে এবং এটি আনডিউ ইনফ্লুয়েন্স হিসেবে গণ্য হবে। এই ভিত্তিতে জয়ী প্রার্থীর নির্বাচন বাতিলযোগ্য। দ্বিতীয় যে কেসটি বলবো, এটা হচ্ছে মায়েরেমবাম পৃথ্বীরাজ বনাম লাভচাঁদ সিং। এটা 2016 সালের মামলা। এই মামলায় আদালত জানিয়েছিল যে হলফনামায় শিক্ষাগত যোগ্যতা বা অপরাধ সংক্রান্ত ভুল তথ্য দিলে ধারা 100/1/d/4 এই অনুযায়ী নির্বাচন বাতিল করা যেতে পারে। আর বেশি উদাহরণ দেওয়ার প্রয়োজন আছে কি? মনে হয় না। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগটি তথ্য প্রমাণ সহ হাইকোর্টে ইলেকশন পিটিশনের মাধ্যমে প্রমাণিত হয়, তবে জনপ্রতিনিধিত্ব আইনের 100 নম্বর ধারা এবং কৃষ্ণমূর্তি বনাম শিবকুমার মামলার নজির, যেটা একটু আগে বললাম, তার নজির মেনে তার নির্বাচন বাতিল হওয়ার প্রবল আইনি সম্ভাবনা থাকছে। আদালত তখন এই তথ্য গোপনকে ভোটারদের প্রতারিত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ হিসেবে গণ্য করতে পারে। সুতরাং তর্কের খাতিরে যদি ধরেও নিই ভবানীপুরে 26-এর ভোটে মমতা জিতলেন, তাহলেও তিনি তার এমএলএ পদটি রাখতে পারবেন না। এই পদটি চলে যেতে বাধ্য। দরকার শুধু একটি ইলেকশন পিটিশন। জয়ী প্রার্থীর পদ চলে গেলে তারপরে হয়তো এখানে নতুন করে ভোট হবে, কারণ দ্বিতীয় স্থানে তো শুভেন্দু, তো ততক্ষণে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে জিতে বিধানসভায় চলে যাবে, সুতরাং তারও এখান থেকে জেতার কোনো কথাই হবে না। তাহলে আর একটা হতে পারে, কংগ্রেসের কিংবা সিপিএমের হয়তো কংগ্রেসের একটা সিট বাড়তে পারে, কিংবা সিপিএমের একটা খাতা হয়তো খুলতেও পারে সেরকম ক্ষেত্রে। তবে সম্ভাবনা হচ্ছে যে নতুন করে নির্বাচন হবে। বিজেপি কি সেই মামলাটা করতে পারে, ওই ইলেকশন পিটিশন মমতার বিরুদ্ধে? পারবে না কেন? নিশ্চয়ই পারে, কিন্তু আমার মনে হয় তা করবে না বিজেপি। কারণ ক্ষমতাচ্যুত মমতা ব্যানার্জিকে বিধানসভায় দেখতে পাওয়াটা বিরোধী আসনে, এটা শুধু বিজেপির নয়, রাজ্যের মানুষেরও একটা বড় প্রাপ্তি হবে। হ্যাঁ, বাঘিনীকে, মানে কাগজের বাঘিনী আর যে বাঘিনী বলুন না কেন, তাকে নখদন্তহীন অবস্থায় যদি দেখাটা, সেটাও তো একটা ভাগ্যের ব্যাপার, তাই নয়? এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।